বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা জানি এর মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, তারপরও রাজনৈতিক দলগুলোর মাঝে কেন যেন একটা অনৈক্যের সৃষ্টি হয়েছে। মতবিরোধের কথা বারবার তুলে আসছে, বলা হচ্ছে একদিকে হচ্ছে সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন। এই বিশেষ তিনটি ইস্যুতে বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলাম এবং এনসিপি। সবগুলো রাজনৈতিক দলই যেন তাদের সিদ্ধান্তে অনড়, কেউ ছাড় দিতে রাজি নয়। এমন একটি অনড় পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে কোথায় যাবে বাংলাদেশের নির্বাচনের অবস্থা, কোথায় যাবে বাংলাদেশের ভবিষ্যৎ, এই আলোচ্য বিষয় নিয়ে আজ আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমি রাবেয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমার এই আলোচনাটি এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। এরপরে রয়েছেন আমিরুল ইসলাম কাগজি, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমেই আলোচনাটি এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে আমি যাব। প্রথমেই আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঘিরে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। অনেকে বলছে নির্বাচন হবে কি হবে না এই বিষয়ে সংশয় দেখা দিয়েছে। এরকম একটা অবস্থাতে আমরা কেন দাঁড়িয়ে আছি? কেন নির্বাচন নিয়ে আদৌ এতটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কাগজি ভাইকে এবং যারা দেখছেন সেটের সামনে বসে দেশ টিভিতে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। দেখুন, নির্বাচনটি উৎসব এবং দীর্ঘ প্রায় 15 বছর পর এই দেশের মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠা ফিরে পেতে চায়। সেই জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জেল জুলুম সব কিছু স্বীকার করে সর্বশেষ আপনি জানেন যে 5ই আগস্ট 2024 সালে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন পথে, গণতন্ত্রের পথে অগ্রযাত্রা করছে। এটাকে ব্যাহত করার জন্য, বিঘ্ন ঘটানোর জন্য যে নির্বাচনটি প্রতিশ্রুত এবং ঘোষিত এবং রোডম্যাপ বাই দিস টাইম হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচনটি হবে 2025 সালের, সেই 2026 সালের সেই নির্বাচনটিকে ব্যাঘাত ঘটানোর জন্য কেউ নানা রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সমাজে। সেটি আমরা গভীরভাবে লক্ষ্য করছি। একইভাবে সরকারও পর্যবেক্ষণ করছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা বলবো তারা ফেসিস্ট এবং ফেসিবাদের দোসর। তারা গণতন্ত্র চায় না, তারা গণতন্ত্রের পতাকা বাংলাদেশে ওড়ুক সেটা চায় না। এমনকি গত 15 বছর গুমখুন হয়েছে, রক্ত দিয়েছে এবং জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, রক্ত দিয়েছে, সেই রক্তের সাথে তারা বেইমানি করতে চায় যারা নির্বাচন করতে ব্যাহত করছে। আপনি জানেন যে এদেশে ইতিপূর্বে যে সকল বিতর্কিত নির্বাচনগুলো হয়েছে গত 15 বছর আওয়ামী লীগের নেতৃত্বে যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে 2014 সাল ভোটার ছাড়া, রাজনৈতিক দল ছাড়া, এবং 2018 সালে আপনি জানেন যে 30 ডিসেম্বরের ভোট 29 ডিসেম্বর রাতে হয়ে গেছে। আর 2024 সালে তো সবাই জানেন যে 7 জানুয়ারি যে নির্বাচনটি ছিল সেটা আমি নির্বাচন ছিল, একটা কালো নির্বাচন ছিল, কালো অধ্যায় জাতির জন্য। সেই নির্বাচনগুলো কিন্তু এত বিতর্কের পর কিন্তু নির্বাচনগুলো কিন্তু হয়ে গেছে। আপনি দেখেছেন যে ভোটার যায় না, রাজনৈতিক দলগুলো যায় না, বিশেষ করে বিএনপি সহ বড় বড় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো নির্বাচন যায় নাই, তারপর কিন্তু নির্বাচন কিন্তু হয়ে গেছে। তো সুতরাং আজকের এই প্রেক্ষাপটে সুষ্ঠুবাদ নির্বাচন হতে যাচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যার ক্ষমতার কোনো বা নির্বাচনে তার কোনো রাজনৈতিক দল নেই, আপনি ভালো করে জানেন, নিজের কোনো দল নেই, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে অতীতের যে কোনো সময় সুষ্ঠুবাদ নির্বাচন হবে। নির্বাচন কমিশন যেখানে স্বাধীন, মুক্ত, এবং নির্বাচন কমিশনকে যে আপনার সংবিধানের 118 থেকে 126 অনুচ্ছেদ পর্যন্ত তার ক্ষমতা দেওয়া আছে, সেটি তার এক্সারসাইজ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং নির্বাচন কমিশন বলেছে যে তারা সুষ্ঠুবাদ নির্বাচন করতে বদ্ধপরিকর। সুতরাং এখানে আমি বিশ্বাস করতে চাই ইতিবাচকভাবে, কারণ আমি সবসময় অপটিমিস্টিক, আমি আশাবাদী। আমি চিন্তা করি যে দেশে একটা সুন্দর নির্বাচন হবে, যথাসময়ে হবে, ফেব্রুয়ারি মাসেই হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, শুধু নির্বাচন হলেই তো চলবে না, মানুষের দীর্ঘদিন একটা আশা আকাঙ্ক্ষা আছে বঞ্চিত জনগোষ্ঠীর, অবহেলিত জনগোষ্ঠীর, সেই নির্বাচনের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্ন রাখতে চাই আমিরুল ইসলাম কাগজি আপনার কাছে। আমি একটু আগেই বলছিলাম যে সংশয় সৃষ্টি হয়েছে, ঘোলাটে একটি পরিবেশ, নির্বাচন হবে কি হবে না। তারপরও যদি এমনটাই বলা হয় নির্বাচন হবেই, তারপরও প্রশ্ন থেকে যায় নির্বাচন কি সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে? কারণ আমরা বিগত সময় দেখেছি আমিও ডামি নির্বাচন হতে, প্রহসনের নির্বাচন হতে, রাতের ভোট দিনের ভোট রাতে হতে দেখেছি। এই মুহূর্তে যারা গত বছর গত দিনগুলোর সাথে এই ভোটের দিনের ভোট রাতে হওয়ার সাথে জড়িত ছিল, তাদের অনেকেই কিন্তু এখনো বিচারের আওতায় আসেনি। এই মুহূর্তে এসে কিন্তু এই প্রশ্নটা দাঁড়াচ্ছে নির্বাচন কি সুষ্ঠু হবে কিনা, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ দেশ টিভির দর্শক এবং আমার সহ আলোচক রফিক শিকদার দুইজনকেই। আজকে নির্বাচন নিয়ে আসলে সংশয়ের বিষয়টি খুব বেশি করে আলোচিত হচ্ছে। এটা সংশয়ের অনেকগুলো কারণ থাকতে পারে। বাংলাদেশের মানুষ গত 15-16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে নির্বাচনের জন্য। এখন গত 5ই আগস্ট 2024 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের পরে মানুষের মনের মধ্যে একটা কিন্তু আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল খুব দ্রুত একটা নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে। এবং বর্তমান চিফ অ্যাডভাইজার তিনিও কিন্তু বলেছিলেন যে একটা মানে যথাসময়ে আমরা নির্বাচনটা করব। ইভেন আমাদের এখানে নির্বাচন বা রাজনৈতিক দল বা যাই কিছু বলেন না কেন, ক্ষমতার ভাগাভাগি সব কিছু মিলে সেনাবাহিনীর একটা ভূমিকা থাকে। সেই সেনাবাহিনীর প্রধান তিনিও কিন্তু বলেছিলেন যে আমি কোনো অবস্থাতেই এই যে 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারির বেশি দেরি করতে চাই না। তো সেটা উনি বলেছিলেন, খুব জোর দিয়েই বলেছিলেন। কিন্তু ইদানিং কিছু বিষয় সামনে চলে আসছে, সেটা হচ্ছে সংস্কারের নামে একবার বেশ দীর্ঘ সময় নেওয়া হলো। যে সংস্কারগুলো একটা বলা হচ্ছে যে সংস্কারটা কি, আপনি যেটা ভালো মনে করবেন, গতকালকে যে পোশাকটা আপনি পরবেন আজকে সেটা আপনার কাছে ভালো লাগবে না, এটাও কিন্তু একটা ধরনের সংস্কার। আপনি গতকালকে যে ধরনের অর্থনৈতিক পলিসি আপনি নিয়েছেন সেটা আজকের জন্য আপনার ঠিক না, সেটা আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে মিলবে না। তারপরে গতকালকে যে বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করছেন সেটা তো আজকের জন্য ঠিক না এবং ভবিষ্যতেও ঠিক হবে কিনা সেটাও আমরা বলতে পারি না। তো প্রতিনিয়ত কিন্তু আমরা এই সংস্কারের মধ্য দিয়েই আমাদের সারা বিশ্বই চলছে। আপনার মনে থাকার কথা যে বিগত শতকের 80-র দশকে আমরা যারা সংবাদপত্রে ছিলাম তারা কি করতাম, সারাদিন কাজ করতে হতো, সারাদিন রাত 2টা পর্যন্ত। আমার প্রতিনিয়ত মনে থাকে কাজ শেষ করে পত্রিকা বের করে তারপরে 2টায় বাসায় ফিরতে হতো। এখন কি সেইটা সময় আছে? সে সময় যে ওই যে লায়নো টাইপ ছিল, তারপর এই সমস্ত টাইপ দিয়ে আমাদের কাজ করতে হতো। তারপর 90-এর দশকে এসে আমরা কম্পিউটার পেলাম, তাও একটা বড় বড় বাক্স। এরপরে 2001 বা এই যে এই শতকে এসেই আমরা সেগুলো আরও পরিবর্তন হয়ে স্লিম মনিটর পাচ্ছি। তারপরে এখন তো আরও স্লিম হচ্ছে, আমার এই মোবাইলের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রতিনিয়ত সংস্কারের মধ্য দিয়ে, শুধুমাত্র কারিগরি না, মানুষের চিন্তা চেতনায় সমস্ত জায়গায় সংস্কার হচ্ছে। তা আপনি এক জায়গায় যদি পড়ে থাকেন যে না আগে যেহেতু আমরা ওই যে ঢাউস মার্কা কম্পিউটার ব্যবহার করতাম ওটাতেই আমরা অভ্যস্ত, ওর বাইরে আমরা এখন যেতে পারবো না, এখানে তো বলতে পারবেন না, এই কথা তো বলে তো আপনি রাখতে পারবেন না, পৃথিবীকে তো আপনি আটকে রাখতে পারবেন না কোনো জায়গায় না। তো এখন আপনি সেই জায়গায় আসলেন এবং আমি বলবো সংস্কারের বিষয়টি দেখেন, বিএনপির পক্ষ থেকে 2023 সালের 13ই জুলাই একেবারে টোটালটা কিভাবে বিএনপি, তখন তো ক্ষমতায় আসে নাই বিএনপি, তার মধ্যেও বিএনপি একটা সংস্কার পুরাপুরি রাষ্ট্র সংস্কার একটা কর্মসূচি দিয়েছে 31 দফা। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে পরে এবার কি করবে, তারা প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যকার ক্ষমতার ভারসাম্য রাখবে, একজন প্রধানমন্ত্রী পরপর 2বারের বেশি হতে পারবে না, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে, বিচার বিভাগকে একেবারে প্রশাসন থেকে আলাদা করা হবে। এইভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে এবং এইগুলোর বাইরে এই যে সংস্কার হচ্ছে এর বাইরে কিন্তু দেওয়া হয়নি। তো এর মাঝখানে কারা এই কাজগুলো নিয়ে আসছে, কখনো কখনো যারা এই আন্দোলনের অংশীদার ছিল, তারা যারা নির্বাচনের জন্য এতদিন পাগল ছিল, সবাই পাগল বলতে কি আমি বলবো মরিয়া ছিল, সেই নির্বাচনটা করে নির্বাচিত সরকারই তো ক্ষমতা চালাবে। কিন্তু এখন নির্বাচন যতই এগিয়ে আসছে তখনই কোনো না কোনোভাবে একটা অজুহাত খাড়া করা হচ্ছে। এবং শুধু অজুহাত খাড়া করে না, এই যে পিআর পদ্ধতি, কেন এখন পিআর পদ্ধতি আমাকে নিয়ে আসতে হবে সামনে? পিআর পদ্ধতিতে কি কোনো দেশ বা এই পর্যন্ত যতগুলো দেশে এই পিআর পদ্ধতি ছিল তারা কি শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে পেরেছে? পিআর পদ্ধতি মানেই একটা ভঙ্গুর পার্লামেন্ট, ভঙ্গুর সরকার। আপনি আজকে দেখে গেলেন যে প্রধানমন্ত্রী একজন ওই দলের থেকে সমর্থন প্রত্যাহার করে নিল, তাহলে উনি আরো যিনি প্রধানমন্ত্রী সকালে উঠে দেখলেন তিনি আর প্রধানমন্ত্রী নেই, আরেকজন এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে, তার চেয়ার আরেকজন নিয়ে গেছে। তো এইরকম ভাবে এই যে কি বলে মিউজিক্যাল চেয়ারের মতো যদি ঘুরতে থাকে কোনো দেশ বা কোনো ডেভেলপমেন্ট পার্টনার অথবা কোনো বিনিয়োগকারী, তখন ওই সমস্ত একটা অস্থিতিশীল সরকারের দেশে কি কোনো দিন বিনিয়োগ করতে আসবে? বিনিয়োগ করে মানে একটা স্থিতিশীল সরকারের কাছে। তো আমাদের এখনো পর্যন্ত আমরা সামনাসামনি দেখে আসছি সেটা হচ্ছে নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, যে ক্যান্ডিডেট
এক ভোটের চেয়েও এক ভোট বেশি পাবেন তিনি নির্বাচিত হবেন। এটা আমেরিকাতে আছে, ব্রিটেনে, ভারতে, সমস্ত জায়গায়, যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত গণতন্ত্র সাস্টেইন করছে এবং তাদের বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে এখন তারা স্বয়ংসম্পূর্ণ। তো তাদের পথ অনুসরণ করব নাকি একটা ভঙ্গুর অস্থিতিশীল সরকার গঠন করার দিকে আমরা যাব? ঠিক এইরকম একটা জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার জন্য একটি গ্রুপ খুবই চেষ্টা চালাচ্ছে এবং গত কয়েকদিন ধরে আপনার ওই কথাটা বলতে আসছে যে কয়েকদিন ধরে আপনার দেশের যে পরিস্থিতিটা একটা ঘোলাটে করার একটা চেষ্টা চলছে এবং এটার মধ্য দিয়ে নির্বাচনকে একটি মানে অস্থিতিশীল বা আমি কি বলবো অনিশ্চয়তার পথে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমিনুল ইসলাম কাগজি। রফিক শিকদার, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। এখন যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এই পরিবেশে এই পরিস্থিতিতে কি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হবে বলে আপনি মনে করেন কিনা? কারণ নির্বাচন হবে কি হবে না সেই সংশয়ের সাথে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেই সংশয় অনেকের মধ্যে রয়েছে, আপনি কি মনে করেন? শুনেন, যখন নির্বাচনের সময় আসে বার্নিং ডেকের উপরে দাঁড়িয়ে মানুষ নির্বাচন করে। আর আমাদের দেশে এখন যে পরিস্থিতি আছে অতীতের যে কোনো সময়ের চেয়েও অনেক ভালো পরিবেশ এখন আছে। কারণ অনেকে বলছেন যে গত কয়েকটি নির্বাচনে যারা সরাসরি সম্পৃক্ত ছিল, নির্বাচনের যে দিনের ভোট রাতে হওয়া কিংবা হচ্ছে আমিডামি নির্বাচনের সাথে সম্পৃক্ততা যাদের ছিল তাদের অনেকেই এখনো ন্যূনতম বিচারের আওতায় আসেনি। তা এখন এই দৃষ্টান্তমূলক ব্যবস্থায় কি আবার নতুন করে নির্বাচন, সেটা কি নিরপেক্ষ হবে কি না? যারা অপকর্ম করেছে অপকর্মের জন্য তাদেরকে শাস্তি পেতে হবে আইন অনুযায়ী, আইনের মধ্য দিয়ে। সেটা ঠিক আছে, এটা ধারাবাহিক প্রক্রিয়া আইনের, কিন্তু আদালতের ব্যাপার, একই সাথে সরকারের সিদ্ধান্ত। আর যদি নির্বাচনের কথা বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা এখন। আর সরকার থেকে যেহেতু নির্বাচন কমিশনকে রোডম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন হবে। এখন আপনি যদি বলেন যে নির্বাচন হলে এই বিশৃঙ্খলা যে ব্যাপারগুলো, এগুলো আসলে হয় কি আপনি জানেন যে রাজনৈতিক দল যেগুলো আছে, বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল একদম গ্রাম পর্যন্ত অবস্থান আছে। আমাদের এখানে কিন্তু রাজনৈতিক দলের সদিচ্ছার উপর নির্ভর করে নির্বাচনগুলো সুষ্ঠু হবে কি হবে না। যদি জনগণ, রাজনৈতিক দল তারা যদি সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, তাহলে সেই নির্বাচনগুলো কিন্তু সুষ্ঠু অবাধ হয়। আপনি দেখবেন যে দেশে যতবার সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে বিএনপি সরকার গঠন করেছে এবং আমরা সহযোগিতা করেছি। সুষ্ঠু যতবারই আমরা অংশগ্রহণ করেছি নির্বাচন কমিশনকে, নির্বাচনের প্রক্রিয়াকে আমরা বাধাগ্রস্ত করি নাই। আমরা ভোটারদের কাছে ভোট চাইতে গিয়েছি, জনগণের কাছে ভোট চেয়েছি, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এখনও আমরা কিন্তু আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন যে যারা যারা নির্বাচন করতে চান জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে ছুটে যান, জনগণের কল্যাণে কাজ করুন। এবং তারেক রহমানের দেখে নির্বাচনে যাওয়ার আগেই বা সরকার গঠন করার আগেই কিংবা আমাদেরকে সরকার গঠন করবে কিনা জনগণ সেটির আগেই আমাদের যে পরিকল্পনা, আমাদের দলকে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা কিন্তু তারেক রহমান বলেন। অবহেলিত নারীদের কথা বলেন, অবহেলিত শিশুদের কথা বলেন, নিপীড়িত নিজেদের মানুষের কথা বলেন, কৃষকের কথা বলেন, অসহায় কৃষকের কথা বলেন। এগুলো কিন্তু তারেক রহমান ভাবছে যে আগামী দিনে বাংলাদেশকে কীভাবে এগিয়ে যাবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশটাকে কীভাবে আরও মজবুত করা যাবে, টেকসই করা যাবে, শক্তিশালী করা যাবে, অর্থনৈতিকভাবে স্থিতিশীল পরিবেশ কীভাবে তৈরি করা যাবে, সাধারণ মানুষ কীভাবে, খেটে খাওয়া মানুষ কীভাবে আরও ভালো থাকবে, সেদিকে কিন্তু তারেক রহমান সাহেবের লক্ষ্য। এখন সে কারণে বলবো একটা রাজনৈতিক দলে যিনি প্রধান থাকেন, নিয়ামক শক্তি থাকেন, তিনি যদি আন্তরিক থাকেন, তিনি যদি সৎ থাকেন, তিনি যদি ডায়নামিক থাকেন, দেশপ্রেমিক হন, স্বৈরাচার না হন, ফেসিস্ট না হন শেখ হাসিনার মতো, নিশ্চয়ই আমাদের এই সম্ভাবনার এই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে সামনের দিকে। এবং সেই জন্য আমি বলবো যে নির্বাচন আসলে ভালো কিছু, আপনি শুধু নির্বাচন নয়, আপনি দেখবেন যে সমাজে যখন আপনি কোনো ভালো কাজ করতে যাবেন কিছু লোক কিন্তু আপনাকে বাধাপ্রাপ্ত করতে চেষ্টা করবে। সমাজের ভালো ভালো কাজগুলোর পিছনেও কিন্তু কিছু বিরোধিতা থাকে, সেই কারণে কিন্তু ভালো কাজগুলো কিন্তু থেমে থাকে না, এগুলো এগিয়ে যায় এবং এগিয়ে নিয়ে যেতে হয়। এবং দুষ্ট লোক কিন্তু সব জায়গায় সবসময় থাকে, তো দুষ্ট লোকরা কিন্তু সময়ের ধারাবাহিকতায় পরিক্রমায় তারা কিন্তু হেরে যায়, সত্যটাই প্রতিষ্ঠিত হতে হয়। নির্বাচনটা একটি অত্যন্ত সত্যের মতো, এবং নির্বাচন ছাড়া আগামী দিনে গণতন্ত্র তো আপনি মজবুত করতে পারবেন না, গণতন্ত্র তো স্থিতিশীল না নির্বাচন ছাড়া। এবং যে সরকারটি আছে সেই সরকারটি তো নির্বাচিত জবাবদিহিমূলক সরকার না, সরকারের কিন্তু অনেক ব্যর্থতা আছে। তারপর আমরা কেন সরকারের পদত্যাগ চাইনি, কারণ তাদের এখন নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবার এইরকম যে ব্যর্থতা যেগুলো আছে এই সরকারের, এটা যদি কোনো নির্বাচিত সরকার আসার পরে এই ব্যর্থতাগুলো আসে, তাহলে কিন্তু জনগণ কিন্তু এই সরকারকে জবাব দিতে আওতায় আনবে। কিন্তু আজকের এই সরকারকে জবাব দিতে আওতায় কেন আনতে পারছি না? তা তো নির্বাচন করে সরকার গঠন করার ক্ষমতা আসে না, তার একটা প্রেক্ষাপটে সরকারে আসছে। সেই জন্য তাদের কাছে আমাদের প্রত্যাশাটা সেটা হচ্ছে আইন শৃঙ্খলাটা যে কোনো মূল্যে স্থিতিশীল রাখা, অর্থনৈতিক অবস্থাটা স্থিতিশীল রাখা, দ্রব্যমূল্যের
ঊর্ধ্বগতি যেটা আছে সেটাকে স্থিতির মধ্যে রাখা, আর নির্বাচনটাকে সবচেয়ে বড় জিনিস। সুতরাং আমি বলবো যে নির্বাচন হবে, এবং নির্বাচন হওয়াই তো শেষ কথা না, যেটা বলছি নির্বাচন হওয়ার পরে নির্বাচিত যে সরকার আসবে তাদের যে দায়িত্বগুলো আছে সেগুলো কীভাবে পালন করা হবে সেই ব্যাপারেও কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, যে আমরা আগামী দিনে নির্বাচন আসলে আমাদের যে 31 দফা আছে আপনি জানেন, সেই দফাগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করবো। সেই দফা কিন্তু এটা আমাদের বিএনপির না, শুধু সমস্ত জনগণের। এই 31 দফার মধ্যে সমস্ত জনগণের কথা লেখা আছে, বলা আছে, মুক্তিযুদ্ধদের কথা বলা আছে, নারীদের কথা বলা আছে, সকল ধর্মের মানুষের কথা বলা আছে। আগামী 10 বছর পরে, 20 বছর পরে, 25 বছর পরে, 50 বছর পরে আমাদের কি পরিকল্পনা আছে দেশকে নিয়ে, আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই, সেই ব্যাপারে আমাদের 31 দফার মধ্যে আছে। আপনাকে ধন্যবাদ রফিক শিকদার। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা ফিরবো আলোচনা। এই মুহূর্তে যেতে যাচ্ছি আমিরুল ইসলাম কাগজি আপনার কাছে। আমরা সব সময় দেখেছি বাংলাদেশে নির্বাচনের আগে করে সবসময় কোনো না কোনো সহিংসতার সৃষ্টি হতে দেখেছি। এটা আমি বিগত যে নির্বাচনগুলোর কথা বলছি, সেই নির্বাচনে আমরা না হয় ওই যে এক নায়কতন্ত্র স্বৈরাচারদের কাছ থেকে আমরা মুক্ত হয়েছি। এখন এই মুহূর্তে সমস্ত বাংলাদেশের সবার তো একটাই আকাঙ্ক্ষা বা চিন্তা হওয়ার কথা যে সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ নির্বাচন। এই পর্যায়ে এসে যখন আমরা নির্বাচন মুখে একটি পর্যায়ে আছি, এই পর্যায়ে এসে এখনো কেন সেই সহিংসতা যেটি আমরা বিগত সময় দেখেছি নির্বাচনকালীন সময়ে হতো, এখনো কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এত মতবিরোধ? রাজনৈতিক দলগুলো বলতে এই মুহূর্তে যারা, আমি বলবো যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে এক কাতারে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, তারাই তো এখন মাঠে আছে এবং তারাই নির্বাচনটা করবে। তো এই নির্বাচনটা করবে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, এবং তাদের সঙ্গে একটা জোট আছে, জামাত ইসলাম, তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমনায়ের পিইটির সবাই মিলে আবার আর একটা জোট, আর হচ্ছে এনসিপি। যদি মোটা দাগে বলি, এই তিনটা জোট এখন নির্বাচনের মানে রোডম্যাপ বা বলি বা নির্বাচনী ট্রেনেই তারাই আছে। তাহলে বিরোধটা আমরা বা মতবিরোধের কথা যেটা বলছেন, এই তিনটা জোটের মধ্যেই মূলত মতবিরোধটা দেখা যাচ্ছে। তা এখন কেন মতবিরোধ দেখা যাচ্ছে সেটা একটা প্রশ্ন, বড় প্রশ্ন। আপনাকে নির্বাচন করতে গেলে তো জনগণের কাছে যেতে হবে। জনগণের ভোট ছাড়া তো আপনি আর নির্বাচিত হতে পারবেন না, সরকার গঠনও করতে পারবেন না। এখন বিএনপি এই মুহূর্তে যে অবস্থানে আছে, তারা একটা খুব ভালো অবস্থানে আছে। তারা নির্বাচন হলে পরে জনগণ কেন্দ্রে গেলে পরে ভোট দিলে তারা একটা সরকার গঠন করতে পারে এবং জয়লাভ করতে পারে। তাহলে তাদের তো আর কোনো রকম সহিংসতা করা বা কি বলে এরকম তার কারোর সঙ্গে মতবিরোধ করা বা সরকারের সঙ্গে কোনো টাসেলে যাওয়া, এরকম তো আর আসে না। তাহলে কাদের আসে? যারা এখন একেবারে বলতে গেলে বর্তমান যে সরকারের যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন, আরও অন্যান্য জায়গায় যারা যারা আছে, তাদের থেকে কেউ না কেউ সুবিধা পাচ্ছে। এই সুবিধাটা যদি নির্বাচন হয়ে যায়, এই সুবিধাটা কিন্তু তারা আর পাবে না। তাহলে তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে নির্বাচনটাকে হয় বানচাল করা, না হলে পিছিয়ে দেওয়া। যতদিন পিছিয়ে দেওয়া যাবে ততদিন তাদের এই যে চলমান যে সুবিধাটা, এই সুবিধাটা তাদের একটু বজায় থাকে। আর এই সুবিধা যখন পাওয়া যাবে, তখন কে চায় যে শুধু খামোখা জনগণের কাছে যে ভোট চাওয়া, তারপরে আরও টাকা পয়সা খরচ করা, তা তো দরকার নেই। বরং যেভাবে আছে ভাই সেইভাবে থাকুক। অতএব যদি কিছু গন্ডগোল টোল করে যদি এই নির্বাচনটাকে পিছানো যায় বা স্থগিত করানো যায়, তাহলে তাদের জন্য সুবিধা, এনসিপির জন্যও সুবিধা। তারা এই জায়গাগুলোতেই কিন্তু তারা হিট করতে চাচ্ছে যে কেন তারা এখন সংস্কার এবং পিআর পদ্ধতি সামনে নিয়ে আসছে। সংস্কারের কথা তো বারবার আমরা বলে যাচ্ছি, বা জুলাই সনদ, যেটাই বলেন না কেন, এখন সব কিছু মিলে দেখা যাচ্ছে তারা একটা প্রেশার দিচ্ছে সরকারের উপরে না, কিন্তু মূলত প্রেশারটা দিচ্ছে বিএনপির উপরে। তাদের সব কথা যে বিএনপি যদি এইভাবে নির্বাচনের মধ্যে দিয়ে যদি আবার ক্ষমতায় আসে, তাহলে তারা সবকিছু বদলে দেবে। বদলে দেবে বলতে কি, তারা যে মানে এই জুলাই সনদ বা তারা যে সংস্কার করতে চাচ্ছে, এই সংস্কারের মধ্যে মনে হয় থাকবে না। কিন্তু বিএনপি কিন্তু আগেই সংস্কারের একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। তাহলে এখন তারা এই যে এখন নির্বাচনে যাওয়ার আগে দিয়ে যে সুবিধা পাচ্ছে, এই সুবিধা যাতে তাদের মানে ঠিক থাকে, এই ঠিক রাখার কারণেই তারা এই যে কিছু আপত্তি, কিছু যুক্তি দিয়ে দেখাচ্ছে যে আমরা পিআর পদ্ধতি ছাড়া যাব না। এখন পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ তো আমি আগেই একটু বলেছি। আবার এখন ইসলামী দলগুলো যারা বলতে চাচ্ছে যে পিআর পদ্ধতি, আপনি কি পিআর পদ্ধতিতে কাকে ভোট দিচ্ছেন এটা জানতে পারবেন না। আপনার কিন্তু সিস্টেমটা এরকম, আপনার প্রতীক চলে যাবে।
তো প্রতীক চলে গেলে পরে এলাকার লোকজন ভোট দিবে শুধু প্রতীক দেখে, কোনো নেতা তারা চিনতে পারবে না। আপনি ধরেন আমার পাইকগাছায় ভোট দিচ্ছে একজন জনগণ, ভোট দিচ্ছে কাকে, হয়তো দাড়িপাল্লায় ভোট দিল, তাহলে তার দেখা গেল যে এমপি হয়েছে তার বাড়ি হচ্ছে চৌগাছা, তাহলে ভোট দিল পাইকগাছা আর এমপি পাইলো যে চৌগাছা, সে এই লোকটা কি সুবিধা পাবে ওই চৌগাছার এমপির কাছ থেকে? তো এটাও তো একটা আপনার যা চাইবেন, আপনি যেটা মনে করছেন যে সরকার গঠন করবেন, তা আপনি তো আপনার পছন্দের মতো নেতাকে তো ভোট দিতে পারছেন না, বাছাই করতে পারছেন না। পিআর পদ্ধতির সিস্টেমটাই হচ্ছে এই। আর তারপরে আগেও বলেছি যে এটা একটা অস্থিতিশীল সরকার গঠন করার একটা প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি আরো কিছু মানে জঞ্জাল আপনি ভিতরে ঢুকানোর চেষ্টা করছেন। কারো কারো এই ধরনের আকাঙ্ক্ষা থাকতে পারে যে পতিত সরকার বা পতিত ফ্যাসিস্টকে আবার কোনো না কোনো ভাবে তারা পুনর্বাসিত করার জন্য তাদের মধ্যেই ঢুকায় নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। যেমন এর মধ্যে জাতীয় পার্টি তো ইতিমধ্যেই বেশ মারামারি করে তারা সামনে জানান দিয়ে ফেললো যে আমরা কিন্তু আছি এখনো। তাই এই যারা পতিত হয়ে যায়, ফ্যাসিবাদ যখন পতিত হয়ে যায় তারা কিন্তু সহসা ফেরত আসে না। তো বাংলাদেশে মনে হচ্ছে যে 1 বছর যাইতে না যাইতেই তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তারা যে অন্যায় অত্যাচার মানুষের উপরে করেছে, গুম খুন বিচার বহির্ভূত যে সমস্ত হত্যাকাণ্ড করেছে, মানুষের মধ্যে ঘৃণা জন্ম দিয়েছে। কেন মানুষের মধ্যে যে রুদ্র রোষ, যে রোষানলে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে বিদায় নিতে হলো, তারা যেন মনে করছে যে না এটা কোনো রকম তাদের এটা যে এই কি বলে এই যে রোষ তৈরি করা বা মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করা, এই যে এতগুলো হত্যাকাণ্ড করা হলো, তারপরে আহত করা হলো, এই ব্যাপারে তাদের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কোনো অনুশোচনা নেই। কোনো একজন এই যে বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, ইউটিউবে দেখি, শেখ হাসিনাও কথা বলেন, তার নেতারাও কথা বলেন, কখনোই আপনি কি দেখেছেন তাদের মধ্যে কোনো অনুশোচনা হয়েছে? তারা যে এই একেবারে জীবনঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ ছাত্রছাত্রীদেরকে হত্যা করলো, এ ব্যাপারে কিন্তু তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নেই, তাদের মধ্যে দুঃখ বোধ নেই, তারা দুঃখ প্রকাশও পর্যন্ত করছে না। যেমনটি এই যে জামাত ইসলাম এখনো পর্যন্ত যে ৭১-এ তাদের পরাজয়ের পর তারা যে দুঃখ প্রকাশ করবে সেই কাজটাও কিন্তু এখনো পর্যন্ত করে নাই। এই যে তাদের মধ্যে এক ধরনের মানে অপরাধ বোধ, এই অপরাধ বোধ কাজ করছে বলেই তারা জনগণের কাছে যেতে এখনো পর্যন্ত ভয় পায়। এই কারণে তারা নানামুখী ছল চাতুরি করে যে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া অথবা নির্বাচনটাকে ভণ্ডুল করে দেওয়ার একটা পায়তারা তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এটাই একটা মানে আমার কাছে মনে হয়। আপনাকে ধন্যবাদ। রফিক শিকদার, আপনার কাছে আসতে চাই। যদি একটা বিষয় তুলে ধরি যে দেখা যাচ্ছে বিশেষ করে এনসিপি বলছিল যে বিএনপি ক্ষমতায় এলে সবকিছু বদলে যাবে, এই আশঙ্কা থেকে আসলে তারা সংস্কারের যে দাবিগুলো বিশেষ করে জুলাই সনদ এবং পিআর পদ্ধতি নিয়ে কথা বলছিলেন তারা জোরদার করছে নির্বাচনের আগেই। এই পরিস্থিতিতে যদি বলি যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এতটা আস্থার সংকট কেন? না, এনসিপি যদি এটা বলে থাকে পজিটিভলি, আমি ভালোই বলেছে যে বিএনপি আসলে অবশ্যই গত 15 বছর যে ফেসিজম ছিল বাংলাদেশে অবশ্যই বদলে যাবে এবং গণতন্ত্রের পতাকা আমরা উড়াবো। আমরা বদ্ধপরিকর, আমরা অনেক শত শহীদের রক্তের উপরে আমরা আজকে দাঁড়িয়ে আছি। পিলখানার রক্ত আছে, এখানে হেফাজত ইসলামের রক্ত শাপলা চত্বরে আছে। এনসিপির কথা অনুযায়ী তারা যে দাবি করছে বিএনপি ক্ষমতায় আসলে সেই দাবি পূরণ হবে না, এই যে বিএনপির উপর তাদের যে আস্থাটি নেই, এটি কেন? না, এনসিপির দাবি না, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল যারা নাকি জনগণের প্রতিনিধিত্ব করে, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা যে ৩১ দফা তৈরি করেছি, এটি জনগণের দাবি। নির্বাচন করে আমরা ৩১ দফা জনগণের কাছে ছেড়ে দিব এবং ছেড়ে দিয়েছি ইতিমধ্যে। জনগণ এটা সম্পর্কে ভালো ধারণা রাখছে এবং আপনি জানেন যে গত কয়েক বছর যাবৎ কিন্তু ৩১ দফা, এর আগে ২৭ দফা ছিল, ম্যাডাম খালেদা জিয়ার আগে আপনার ভীষণ 30 করেছিলেন। আমরা এগুলো কিন্তু বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে সাংবাদিকদের মাধ্যমে, শিক্ষকদের মাধ্যমে, বুদ্ধিজীবীদের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিয়েছি, লিফলেট করে গ্রামেগঞ্জে আমরা পৌঁছে দিয়েছি। ওইটার আলোকে যদি জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা সেই ৩১ দফা বাস্তবায়ন করবো। ৩১ দফা বাস্তবায়ন করলে অবশ্যই বাংলাদেশের চেহারা পাল্টে যাবে একদম। আমরা যে আমাদের যে আমরা রাজনীতি যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের মধ্যে একটা যে সলিডারিটি তৈরি হয়েছে আমরা সেটা অক্ষুণ্ণ রাখবো এবং আমরা যেভাবেই বলুক অতীতের যে কোনো সময়ের চেয়েও আগামী দিনে যদি ওটা চ্যালেঞ্জ, তারপরে আমি বলবো যে বাংলাদেশের একটা সম্ভাবনার দেশ এবং এই অমিত সম্ভাবনার দেশে আমাদের যে সুষ্ঠু নির্বাচন হওয়ার মধ্য দিয়ে যে সরকারটি আসবে, যে সরকারটি সবাই বলছে যে বিএনপিকে জনগণ আবার ক্ষমতা আনতে চায়, সরকার গঠন করলে বিএনপি ক্ষমতা নয়, বিএনপি জনগণের সেবক হিসেবে কাজ করবে। এখানে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, তাদেরও কিছু দাবি টাবি আছে, জামাত ইসলামেরা দাবি করে, অপরাপর অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের দাবি আছে, কিছু করছে এবং করবে। সেই দাবিটাকে আমি অসুন্দর হিসেবে নেই না, এটা গণতন্ত্রের বিউটি, আলোচনা করবে, আলোচনা চলবে। তো নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, সবাই নির্বাচনে যাবে
নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে। নির্বাচন ছাড়া যদি কেউ চিন্তা করে, এবং এটা প্রধান উপদেষ্টাও বলেছেন এবং উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্যরা বলেছেন, যে নির্বাচনের বাইরে যদি কেউ চিন্তা করে, বুঝতে হবে যে তারা গণতন্ত্রের দোসর। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই যে দলীয় রাজনীতির যে দ্বন্দ্ব, এটি কি আসলে জাতীয় স্বার্থকে পিছিয়ে দিচ্ছে বলে আপনি মনে করেন? কোনটাকে? যে দলীয় রাজনীতি দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এটা কি জাতীয় স্বার্থকে পিছিয়ে দিচ্ছে? না, আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার কারণে রাজনৈতিক অঙ্গনে বা বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল হয় কখনো কখনো, দ্যাট ইজ ট্রু। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, প্রত্যেকের দলের আদর্শ থাকবে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে দেশকে ভাবতে হবে, সব কিছুর ঊর্ধ্বে দেশের জনগণকে ভাবতে হবে, সব কিছুর ঊর্ধ্বে দেশের রাষ্ট্রকে ভাবতে হবে। যদি আমরা রাষ্ট্রকে মাথায় আনি, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, সেটা যদি আমরা রাখি, তাহলে আমরা আশা করি যে প্রত্যেকটা দলই যার যার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা একসাথে কাজ করতে পারবো। আমাদের সবচেয়ে প্রথম কাজ হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম ছাড়া কখনো একটা দেশ উন্নত হয় না, সমৃদ্ধ হয় না, এগিয়ে যায় না। সে কারণে আমাদের রাজনৈতিক দলের মতামত থাকবে, মতভেদ থাকবে, কখনো কখনো ভুল বোঝাবুঝি হবে, কিন্তু সেইটা যেন সহিংসতা না যায়, প্রতিহিংসার রূপ না নেয়, এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে যেন আমরা এগিয়ে যাই। তাহলে সকল রাজনৈতিক দলগুলি লাভবান হবে এবং জনগণের কাছে সমৃদ্ধ হবে। একটা জিনিস কি মনে রাখেন, যে কেউ একটা দল গঠন করলো, দল গঠন করে যদি মনে করে কেউ যে আমি বিএনপি হয়ে যাব, আমি বিএনপির মতো সমস্ত একটা বড় একটি শক্তিশালী রাজনৈতিক দল হবো, এটা সম্ভব না। রাতারাতি সম্ভব না। বিএনপি কিন্তু রাতারাতি একটা বড় রাজনৈতিক দল হয় নাই। এমনকি জিয়াউর রহমান একটা আদর্শ গড়া রাজনৈতিক দল বিএনপি জাতীয়তাবাদী দর্শনে দিয়ে গিয়েছিলেন, দ্যাট ইজ ট্রু। কিন্তু একদম গ্রামে গ্রামে যে পৌঁছে দেওয়াটা, সে সময়টা জিয়াউর রহমান কিন্তু পান নাই 3.5 বছরে। ওনার অনেক অবদান আছে, দেশপ্রেম আছে, স্বাধীনতার যুদ্ধে ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, বাট পরবর্তীতে যদি আপনি দেখেন যে এরশাদ বিরোধী অটোক্রেটিক গভর্নমেন্টের এগেনস্টে যে মুভমেন্টটা ছিল, সেই 1982 সালে 24শে মার্চের পর থেকে একেবারে 90 পর্যন্ত আনকম্প্রোমাইজিং লিডার, আর এক্সিলেন্সি আওয়ার ডিস্টিংগুইশড চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এক্স প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু সেই অবস্থানটা তৈরি করেছেন এবং সেদিন তিনি প্রমাণ করেছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, এবং সংগ্রামের মধ্য দিয়ে তিনি সেটা প্রতিষ্ঠা করেছেন, এমনিতে ঘরে বসে থেকে নয়। সুতরাং আমরা গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, গণতন্ত্রের জন্য আমাদের মায়া বেশি, এবং সেই জন্য আমরা সবসময় বারবার চেষ্টা করেছি গণতন্ত্রটাকে সুসংহত করতে, সুদৃঢ় করতে। আপনাকে যদি মনে করিয়ে দিই, এটা কোনো অসুবিধা নেই যে 1996 সালে বিএনপি, আপনার এই 91 সাল থেকে বিএনপি ক্ষমতা তো ছিল, প্রথম সরকার মানে গঠন করেছে মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হয়েছিলেন। আর পরবর্তীতে যে নির্বাচনটিতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচনে যায় নাই, 15 ফেব্রুয়ারি আমরা যে নির্বাচনটি করেছিলাম, সেই নির্বাচনটি কিন্তু বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ এবং জামাত দুটা দল মিলিয়ে এবং জাতীয় পার্টি আন্দোলন করার কারণে বেগম খালেদা জিয়া কিন্তু সম্মানের সাথে পার্লামেন্টে বিল এনে, অ্যামেন্ডমেন্ট এনে ক্ষমতা ছেড়ে তিনি বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করে নয়াপল্টনে ঐতিহাসিক সভায় বক্তব্য রেখে মানে ক্যান্টনমেন্টের মনীষীর ভাষা সুন্দরভাবে বীর দর্পে তিনি গিয়েছেন। সেদিন সবাই বলেছে এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। ওই শেখ হাসিনার মতো ক্ষমতা ছাড়বো না, পরে হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাব, পার্লামেন্টের 300 এমপি পালিয়ে যাবে, আওয়ামী লীগের সচিবরা পালিয়ে যাবে, আওয়ামী লীগের বিভিন্ন সংস্থার লোকেরা পালিয়ে যাবে, আওয়ামী লীগের প্রথম সারির নেতারা লুটপাট করে পালিয়ে যাবে। এই পালিয়ে যাওয়ার রাজনীতি সংস্কৃতি বিএনপি ভবিষ্যতেও দেখতে চায় না, আর বিএনপিটা করে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা আবার আলোচনায় ফিরবো। আমি এই মুহূর্তে আলোচনাটি নিয়ে যেতে চাই আমিরুল ইসলাম কাগজি আপনার কাছে আমি যে প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন শিষ্টাচারের বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। এই যে রাজনৈতিক শিষ্টাচারের যে অভাবটি, এটিকে আসলে আগামী বাংলাদেশকে সংকটে ফেলবে বলে আপনি মনে করেন কিনা? এখানে শিষ্টাচারের কথা বলছেন, এই রাজনৈতিক দলগুলো কিন্তু একসাথেই দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে কাজ করে আসছে, রাজনীতি করে আসছে, আন্দোলন সংগ্রাম করে আসছে। তো সেখানে আমরা খুব বেশি শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা এদের মধ্যে দেখি নাই, যেটা নির্বাচনের কি বলবো, আমাদের চিফ অ্যাডভাইজার যখন লন্ডনে যে একটা ঘোষণা দিয়ে আসলেন নির্বাচন হবে সময় মতো, তখন থেকেই কিন্তু শুরুটা হয়েছে কাদা ছোড়াছড়ি একটু বেশি। এবং এটা আমরা দেখতে পাচ্ছি, আমি একদিন আগেও মনে হয় কেআইবিতে ওখানে একটা আলোচনা হচ্ছে, তাদের এক নেতা মানে এমনভাবে বলে যাচ্ছে যে কোনো অবস্থাতেই আমরা নির্বাচন চাই, তবে পিআর পদ্ধতিতে যেতে হবে। আচ্ছা, তারপরে আরেকজন বলছেন যে
বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে, তাদের কোনো চাঁদাবাজি করে না কেউ, কিন্তু আবার ওই যে ট্রল করে তো ওরা নিচে আবার দেখাচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে জামাতের নেতা, তারপরে রাজশাহীতে জামাতের নেতা কোথায় কোথায় চাঁদাবাজি করছে সেগুলো দেখাচ্ছে, মানে নিজেদেরটা ঢেকে রাখছে, বিএনপিটা বলে যাচ্ছে বেশি করে। আর এখন কিন্তু কোনো অবস্থাতেই কোনো কিছু ঢেকে রাখতে পারবেন না। আজকেই মনে হয় যে দুপুরে আসার আগে আমি প্রেস ক্লাবে তখন বসা, একজন এসে আমাকে একটা এই ভিডিও দিল জুলকারনাইন ছায়ের, আল জাজিরার। সেখানে এই যে গতকালকে মতিউর রহমান, ওই যে ছাগলকাণ্ডের মতিউর রহমানের ইসে জজ কোর্টে তার হাজিরা ছিল, কিশোরগঞ্জ কারাগারে ছিল, সেখান থেকে নিয়ে আসছে, নিয়ে ফিরে যাওয়ার পথে মাঝখানে একটা রিসোর্টে বসে খাওয়া দাওয়া করেছে এবং তার সাথে একজন লোক এসে, মানে খুব দেখলাম হ্যান্ডসাম, সে কথাবার্তা বলেছে এবং বেশ সময় নিয়ে। তা এইটা তার কাছ থেকে তার সেই টাইম লাইনে আমরা দেখলাম যেটা হয়ে গেছে। অর্থাৎ কোনো কিছুই আর আপনি এখন গোপন করতে পারবেন না, কে কোথায় কি বলছে, কি করছে না করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার, কেউ কিন্তু হাইড করতে পারবে না। তো এই ঘটনাটা বললাম। আর ওই যে জামাতের নেতা যেভাবে বলে যাচ্ছেন যে চাঁদাবাজি চাঁদাবাজি কে কোথায় করছে না করছে সব তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আরো কিছু কিছু ঘটনা এখন ঘটছে, আপনি দেখছেন কিনা জানি না, যে এই যারা কথা বলছে বড় বড় কথা, যেমন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল বা প্রেসিডেন্ট বলি, যে ডাক্তার শফিকুর রহমান, মৌলানা শফিকুর রহমান, তিনি সিলেটের মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন না? ওই সময় কিন্তু বড় বড় করে প্রচার করা হয়েছে এবং প্রতিদিন লক্ষ লক্ষ লোকের জমায়েত হতো, মিছিল মিটিং হতো। ভোটের শেষে দেখা গেছে কিন্তু ভোট পেয়েছেন 12,000, ফেল করছেন। আচ্ছা, তাহলে উনি কোনো অবস্থাতেই জামাতের আমির নির্বাচিত হতে পারছেন না, তাহলে এখন ওনার উপায়টা কি? ওনাকে কারো না কারোর উপরে সওয়ার হতে হবে, অর্থাৎ ওই পিআর পদ্ধতি হলে পরে যেহেতু উনি আমির, উনি একটা পেয়ে যাবেন। তারপরে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল, খুলনার 5 আসন ফুলতলা ডুমুরিয়া, সেখানে বিএনপি একজন ক্যান্ডিডেট অলরেডি সেট করে দিয়েছেন, আলী আসগর লবি, তার সাথে কোনো অবস্থাতেই ধারে কাছেও যাবে না। তাহলে তার পদও, তার মানে সংসদ সদস্য হয়ে আসার আশা একেবারেই ক্ষীণ। তাহলে যারা এই নেতৃত্ব দিচ্ছে জামাতে ইসলামের, তারা যদি নিজেরাই জিতে না আসতে পারে তাহলে কেন তারা নির্বাচন চাইবে বলেন? আর তারপরে তাদের টপ ব্রাশ যারা যারা আছেন, তারা ওই একই কেস, ওই যে তাদের নায়েবে আমির যে বক্তব্যটা দিলেন যে আমরা কোনো অবস্থাতে নির্বাচন ছাড়া কি বলে নির্বাচনে যাব, কিন্তু পিআর পদ্ধতি আদায় করে নিয়ে তারপরে যাব। কেমন দাবিগুলো দেখেন, খেয়াল করেন। তাহলে এই দাবি যখন করতে যাচ্ছে, তারা নির্বাচনের সংস্কৃতিতে বিশ্বাস করতে চাচ্ছে না। তাহলে তাদের মধ্যে শেখ হাসিনাও তো নির্বাচন দিতে চান নাই, সে 2014 সালেও তো নির্বাচন দেন নাই। নির্বাচন তার নিজের পকেটে করে রাখলেন যে আমি নির্বাচন আমার অধীনেই করবো। তাহলে নির্বাচন না দেওয়ার সংস্কৃতি বা নির্বাচন না করার সংস্কৃতি কার? শেখ হাসিনার। তাহলে শেখ হাসিনার সঙ্গে তাদের আর তফাৎটা কি থাকলো? যাকে আমরা বিদায় করলাম, সবাই মিলে বিদায় করলাম, আবার আমরা যদি নতুন করে সেই একই সংস্কৃতিতে আসি যে আমরা নির্বাচন করব না, নির্বাচনে যাব না, তাহলে তো কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ আর নির্বাচনের মুখও দেখতে পাবে না। যে একটা উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হতে হবে, সেই কাজটা তো হচ্ছে না। তারপরে আপনি আরেকটা কথা বলছিলেন যে শিষ্টাচার, শিষ্টাচার আপনি কি বলে এই জামাত ইসলামের যারা, এরা তো কথা বলছে, আপনার এনসিপির যারা আছে, তারা যেভাবেই হয় না কেন, বয়সে তো এখনো পর্যন্ত তারা ইউনিভার্সিটি পার করে আসছে। আপনিও তো ইউনিভার্সিটিতে পার করে আসছেন। আপনারা যখন ইউনিভার্সিটিতে হলে টলে থাকতেন, তখন টাকা পয়সার ব্যাপারে কি কোনো রকম আপনাদের সাথে লেনদেন হইতো না, এবং এই বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে ঢোকে নাই। এখন তারা ওখানে কোনো অবস্থাতে মানে হলেও আছে, আর বাইরে বাইরে তাদের জীবনযাত্রা কিন্তু ভিন্ন স্টাইলে চলে আসছে। তো এখন ভিন্ন স্টাইলে যখন চলে আসে, তখন তাদের কথাবার্তাও কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই স্টাইল চেঞ্জ হয় কিন্তু অর্থনৈতিক সঙ্গতির সঙ্গে সঙ্গে। এখন কোনো অবস্থাতে আপনি এইটাকে নিয়ে আসতে পারেন না যে যারা ছাত্র অবস্থায়, বাবা মায়ের তো এমন কোনো ইনকাম নেই যে তাদের খুব বেশি বেশি টাকা পয়সা দিয়েছে বা তাদের রাজকীয় হালে থাকার মতো অবস্থান করে দিয়েছে, তা তো নিশ্চয়ই না। তো এখন তারা ওখান থেকে বেরিয়ে যখন রাজকীয় হাল, আর অন্যান্যরা যেমন বিভিন্ন বড় বড় চাকরি বাকরি করার পরে তাও 5-7 বছর পরে যে কিন্তু অর্থনৈতিকভাবে তারা স্বয়ংসম্পূর্ণ হয়, আর এরা
লেখাপড়া করতে করতেই স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, ফলে তাদের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারা যখন কথাবার্তা বলছে সেই কথাবার্তার মধ্যেও কিছুটা অসঙ্গতি থেকে যাচ্ছে। তা আমি মনে করি যে মানে আমারও কথা একটাই, যে সবাই যদি রাজনৈতিক, এতদিন যে রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের ছিল, মুখ দেখা দেখি প্রায় বন্ধ। বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন মনে হতো যে তাদের বড় বড় শত্রু হচ্ছে বিএনপি, জামাত ইসলাম, কেউ কারোর সঙ্গে কিন্তু কথা বলতো না। তো এই কথা না বলার সংস্কৃতি তো ভালো না। মানুষ যদি সম্মিলিতভাবে, রাজনৈতিক নেতারা যদি তাদের নিজেদের মধ্যে এই কি বলো শিষ্টাচার, এই বিষয়গুলো, তারপর লেনদেন, কথাবার্তা যদি না রাখতে পারে, তাহলে পরবর্তীতে সরকার গঠনগুলো তাতে তো সমস্যায় পড়ে যাবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমিনুল ইসলাম কাগজি। রফিক শিকদার, আপনার কাছে যে বিষয়টি আসছে একটু আগেও আমিনুল ইসলাম কাগজি উনি বলছিলেন যে বিএনপির বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা বারবার কিন্তু উঠে আসছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই বিষয়গুলো বারবার আলোচনা সমালোচনা এসেছে। আজকে দেখা গেছে যে বিএনপির বিষয় নিয়ে সার্জিস আলম একটা মন্তব্য করেছেন, সেটা হচ্ছে যদি আপনার সামনে তুলে ধরি, বিএনপির চোর বাটপার চাঁদাবাজদের নাম ঠিকানা প্রকাশের হুমকি দিয়েছেন সার্জিস আলম এবং প্রকাশ্যে তিনি বলেছেন প্রকাশ্যে তার আনতে কোনো অসুবিধা নেই। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? না, সার্জিস আলম যদি চোর বাটপার চাঁদাবাজদের নাম ঘোষণা করতে চান সেটা করতে পারেন, কিন্তু বিএনপিকে টেক করে যদি তিনি বলে থাকেন নিতান্তইভাবে, আমি এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং আমরা জানি যে সার্জিসের উত্থান কোথায় এবং কিভাবে তাদের উত্থান হয়েছে। আর দ্বিতীয়ত, চোরের মায়ের বড় গলা, এটা সবসময়ই থাকে। শব্দ চয়নের ক্ষেত্রে রাজনীতির অঙ্গনে বলেন, সামাজিক অঙ্গনে বলেন, এমনকি এই যে প্রবীণ সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি ভাই আছেন, ওনার কথাগুলো শুনছেন, শালীনতা থাকা উচিত এবং শিষ্টাচার থাকা উচিত রাজনীতিতে। একটা বড় রাজনৈতিক দলের নেতাকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয়, জিয়াউর রহমানকে কিভাবে সম্মান জানাতে হয়, বেগম খালেদা জিয়াকে কিভাবে সম্মান জানাতে হয়, তারেক রহমানকে কিভাবে সম্মান জানাতে হয় এবং কিভাবে সম্মান রেখে কথা বলতে হয়, সেই কথাগুলো যদি না জানে তাহলে তাদের রাজনীতির ভবিষ্যৎ কতদূর যাবে, জনগণ তাদেরকে কিভাবে গ্রহণ করবে, সেটি কিন্তু প্রশ্নের সম্মুখীন। আমি যদি বলি আপনাকে যে আজকে এই ছোট ছোট যে কিছু রাজনৈতিক দল বাই দিস টাইম তৈরি হয়েছে, তাদের উপরে শ্রদ্ধা রেখে আমি বলি যে তাদের কি অবদান এই দেশের মধ্যে, কতটুকু অবদান আছে জনগণের কাছে। তারা নির্বাচন চায়, তারা পিআর চায়, তারা এইভাবে না সেভাবে চায়। তারা তো মনে করে যে নির্বাচন প্রলম্বিত হলে তারা এখন যেভাবে ক্ষমতার এক্সারসাইজ করতেছে এটা তারা আর বেশি দিন কিছুদিন পাবে, কিন্তু তারা কি এটা ভুলে যাচ্ছে যে নির্বাচন যতই দেরি হবে গণতন্ত্র অস্থিতিশীল হবে, এবং অস্থিতিশীল হলে এই সরকারটা যদি কোনো কারণে যদি ব্যর্থ হয় তাহলে তাদেরও কি পরিণতি খুব ভালো হবে এই দেশে? নিশ্চয়ই ভালো হবে না। সে কারণে তারা এখনো বুঝতে পারতেছে না যে কোনটা ভালো কোনটা মন্দ। এটা যদি বুঝতে না পারে তাহলে তো সমস্যা। এখানে সে কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে সেদিকে আমাদের যাওয়া উচিত। এই ঈদ মিলাদুন্নবীর দিনে আমরা সেটা ভাবি। নবীজির ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা জানানোর যে মহিমান্বিত মুহূর্ত ঈদ মিলাদুন্নবী, সেটা আমাদের বারবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কখনো কখনো রাজনৈতিক দল হিসেবে আমরা কাউকে কাউকে ক্ষমা করে দিই, কিন্তু তার অর্থ এই নয় যে বিএনপি কোনো কারণে কোনোভাবেই দুর্বল। আমরা নির্বাচন চাচ্ছি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। আপনি ভালো করেই জানেন যে দেশটাকে লুটপাট করে নিয়ে গেছে অতীতে যারা একটা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, দেশটাকে অনেক ক্ষতি করে দিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করে গেছে এবং গুম খুন করে হত্যা নিপীড়ন নির্যাতন করে দেশটাকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। সে কারণে আমরা যারা স্বাধীনতার সূর্য সন্তান, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা চাচ্ছি দেশটিকে প্রগতির অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাধাপ্রাপ্ত যারা করবে আমরা বুঝবো যে তারা দেশের বা গণতন্ত্রের শত্রু। আশা করি নিশ্চয়ই তারা বুঝবে এবং আমরা নিশ্চয়ই আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ নিরাপদ গুম-খুন মুক্ত একটি আবাসভূমি বাংলাদেশকে প্রতিষ্ঠা করব। ধন্যবাদ জানাচ্ছি সেটা আমাদের প্রত্যাশা। রফিক শিকদার, ধন্যবাদ জানাচ্ছি আমিরুল ইসলাম কাগজি, দুজনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখাবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।